রাইসা প্রিন্সিপাল ম্যামের রুমে অনুমতি না নিয়ে ঢুকে পড়ে তারপর উদ্ভ্রান্তের মতো ম্যামকে বলল, ম্যাম, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ম্যাম ওকে বলল, ওয়েটিং রুমে অপেক্ষা করো, ফ্রি হয়ে তোমাকে ডাকছি। সাইমা ম্যাম হাতের কাজ গুছিয়ে গেস্টদের বিদায় দিয়ে রাইসাকে রুমে ডেকে পাঠালো। সাইমা ম্যাম একটা বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল। কলেজের নাম হালিমা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। মেয়েদের নিরাপত্তার দিকে ওনার সবসময় সজাগ দৃষ্টি থাকে। রাইসা অফিস রুমে এসে ম্যামের সামনে বসলো। ম্যাম ওর দিকে তাকিয়ে দেখলো ওর চোখ মুখ ঠোঁট বেশ ফোলা ফোলা, মনে হয় কান্নাকাটি করেছে। সাইমা ম্যাম রাইসাকে বলল, তোমার কোনো সমস্যা? ম্যাম, আমার হাসিম স্যারের বিরুদ্ধে অভিযোগ আছে। সাইমা ম্যাম একটু চমকে উঠে রাইসাকে বলল, স্যারের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? স্যারের কাছে আমি যৌন হয়রানির শিকার হয়েছি। উনি আমার স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন আর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে ঠোঁট ভয়ঙ্করভাবে কামড়ে ধরেছেন। তোমার কাছে কোনো প্রুফ আছে? কাঁদতে কাঁদতে, ম্যাম, আমার মুখের কথা কি যথেষ্ট নয়? আর আপনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে দেখেন। আমি কেন স্যারের নামে নোংরা অভিযোগ করব? বরং এটা জানাজানি হলে পারিবারিক ও সামাজিকভাবে আমি অসম্মানিত হব। এখানে তো আমার কোনো স্বার্থ নাই। নিজের চরিত্রে আমি কেন কলঙ্কের দাগ লাগাবো? তুমি স্যারের কাছে গিয়েছিলে কেন? আমার প্র্যাকটিক্যাল খাতা সই করানোর কথা ছিল। আমাদের ক্লাসের অন্য একটা মেয়ে জেবা আমাকে বলল, স্যার আমাকে খাতা নিয়ে ওনার রুমে দেখা করতে বলেছেন। তাই খাতা নিয়ে আমি স্যারের রুমে যাই। তখন স্যার আমার সাথে এই নোংরামি করেন। এরপর সাইমা ম্যাম জেবাকে ডেকে পাঠালেন। জেবা ম্যামের রুমে আসলে ম্যাম জিজ্ঞাসা করেন, হাসিম স্যার রাইসাকে ডেকে পাঠিয়েছে, তুমি কি রাইসাকে বলেছ? ম্যাম, আমার সাথে তো রাইসার দেখাই হয়নি, এই মাত্র এখানে দেখা হলো। জেবা, তুমি না আমাকে বললে হাসিম স্যার প্র্যাকটিক্যাল খাতা সই করানোর জন্য আমাকে ডেকে পাঠিয়েছে? কেন রাইসা, তুমি আমার নামে ম্যামের কাছে মিথ্যা বলছো? রাইসা অবাক হয়ে জেবার দিকে তাকিয়ে থাকলো। ম্যাম জেবাকে চলে যেতে বললেন। জেবা চলে যাওয়ার পর রাইসার দিকে তাকিয়ে দেখলেন ও অঝোর ধারায় কাছে। ম্যাম ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোমার কথা বিশ্বাস করেছি। রাইসা বলল, ম্যাম, আমি নিজের এই অসম্মান আর নিতে পারছি না। যার সাথে এই ঘটনা ঘটে একমাত্র সেই বোঝে এই রক্তাক্ত ক্ষতের যন্ত্রণা। কোনোদিন আমার এই ক্ষতের জ্বালা দূর হবে না। সারা জীবন এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। আমাদের ক্লাসের অনেক মেয়ের সাথে স্যার এই কাজ করেছে। ভয়ে মেয়েরা মুখ খোলে না। যদি স্যার পরীক্ষায় ফেল করিয়ে দেয়। যেবা হয়তো এই কারণে আপনাকে সত্যিটা বলেনি। রাইসা, তুমি আমার উপর ভরসা রাখো। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করব। আমাকে একটু সময় দিতে হবে। আর এই ঘটনা তুমি আর কারো সাথে শেয়ার করো না। স্যারকে একটু এড়িয়ে চলবে। তুমিও স্যারের দিকে নজর রাখবে। এখন 12টা বাজে। আর 2 ঘন্টা পর তোমাদের ছুটি হবে। তোমার মানসিক অবস্থা যেহেতু ভালো না, তুমি বাসায় চলে যেতে পারো। আমি তোমার অবস্থা ভালোই বুঝতে পারছি। রাইসা চলে যাবার পর সাইমা ভাবছে, আসলে এই ঘটনার সুস্থ তদন্ত করা দরকার। হাসিম স্যার সম্পর্কে এরকম কানাঘুষা আগেও সাইমা শুনেছে। কিন্তু উপর মহলে হাসিম স্যারের ভালো প্রভাব আছে, সেই কারণে এত অপকর্ম করার পর শয়তানটা বেঁচে যায়। এবার সাইমার কাউকে চড়াবে না, নিজেই ব্যবস্থা করবে। সাইমা নিজের জীবনের সুদূর অতীতে ফিরে গেল। সাইমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ওদের বাড়ি ছিল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলগা ইউনিয়নে। ওদের বাড়ির পাশে বুড়ি তিস্তা নদী বয়ে যায়। সাইমাদের বেশিরভাগ জমি বুড়ি তিস্তা গিলে খেয়েছে। সব জমি নদীর পেটে গিয়ে সে সময় মাত্র 4-5 বিঘে জমি ছিল। তখন বছরে একবার চাষ হতো। ওদের জমির সাথে আরো কিছু জমি বর্গা নিয়ে ওরা চাষাবাদ করত। যে ফসল ওরা পেত, অনেক কষ্টে সেই ফসল দিয়ে বছর পার করত। যার ফলে কাল্লু মিয়ার পড়াশোনা হয়নি। কোনো রকমে প্রাইমারি পাশ করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় সারমা বাবার বয়স ছিল 30 বছর। ওই সময় সারমার দাদা ওর বাবাকে বিয়ে করে দেয়। তখন স্বাধীনতা যুদ্ধের দামামা বেজে ওঠে। দেশ মাতৃকার টানে সাইমার বাবা যুদ্ধে যেতে চায়। কাল্লু মিয়া বাপের কাছে বলে, ভাই, মই যুদ্ধে যাইম। বাউ পোয়াতি বউটাক থুইয়া তুই কেন যুদ্ধ যাইস? বাপ তুই তো আসিস, মার মোর বউ দেখিস। মই মোর বউটাক বুঝি কইম। তারপর কাল্লু মিয়া যুদ্ধে চলে যায়। গ্রামে এ কথার চাপা থাকে না। 1 কান 2 কান হতে হতে রাজাকার কাশিমের কান পর্যন্ত পৌঁছে যায়। কাশিম ছিল শান্তি কমিটির চেয়ারম্যান। পাকিস্তানি মেজর জামশেদ খাকে কাশেম কাল্লু মিয়ার কথা বলে দেয়। তখন মিলিটারি এসে কাল্লু মিয়ার বাড়িতে হানা দেয়। কাল্লুর মা ওর বউকে নিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে লুকিয়ে পড়ে। হানাদার মিলিটারিরা গুলি করে কাল্লু মিয়ার বাপের বুকটা ঝাঁঝরা করে দেয়। এরপর ওদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়। কাল্লুর মায়ের চোখের সামনে স্বামীকে এভাবে রক্তাক্ত হতে দেখে। আর এত বছরের গড়ে তোলা সংসারটাও এক নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। পরে অবশ্য রাজাকার কাশিমকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলে। এইসব রাজাকারের জন্য অনেকের জীবন সংসার পুড়ে ছাই হয়েছে।
মিলিটারিরা চলে যাবার পর কাল্লুর মা গ্রামবাসীর সহযোগিতায় কাল্লুর বাপের দাফন কাফনের ব্যবস্থা করে। কবর হয়ে গেলে পোয়াতি বউটাকে নিয়ে বালাগ্রাম ইউনিয়নে চলে যায়। নভেম্বর মাসে কোল আলো করে সাইমার জন্ম হয়। তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে বিজয়ের দিন 16 ডিসেম্বর নিজেদের ভিটায় ফিরে আসে। সব মুক্তিযোদ্ধারাই ফিরে আসে, কিন্তু সাইমার বাপের ফিরে আসা হয় না। দিন যায়, মাস যায়, বছরও চলে যায়। একসময় ওরা মেনে নেয় কাল্লু মিয়া হয়তো আর ফিরে আসবে না। কোনো রকমে একটা ঘর তৈরি করে বউ আর নাতনিকে নিয়ে কাল্লুর মা আবারও জীবন বেঁচে থাকার লড়াই শুরু করে। 2-3 বছর কোনো রকমে পার হয়, কিন্তু তিস্তা আবার ভয়ঙ্করভাবে ভাঙতে শুরু করে। এক রাত্রিতে ওদের ভিটা বাড়িও ভেঙে যায়। তারপর ওরা ঢাকা শহরের পথে পা বাড়ায়, বস্তিতে বাসা ভাড়া নেয়। দেশের অবস্থা তখনও খুব একটা ভালো না। যুদ্ধ বিধ্বস্ত দেশ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুদ্ধের ধ্বংসযজ্ঞ। তারপরও বেঁচে থাকার আশায় সাইমার মা শেফালি বেগম বুড়ি শাশুড়ি আর ছোট সাইমাকে নিয়ে আবার বেঁচে থাকার সংগ্রাম শুরু করে। এই লড়াই যেন কোনোদিন শেষ হবার নয়। সাইমার মা শেফালি বেগম শাশুড়ি আর সাইমাকে নিয়ে কাঁঠাল বাগানে একটা বস্তিতে ঘর ভাড়া নেয়। সাইমার বয়স তখন 5 বছর। ওর দাদির চোখে ছানি পড়ার কারণে ভালো মতো দেখতে পেত না। তাই প্রতিদিন সকালে ভিক্ষা করতে যাওয়ার সময় সাইমা ওর দাদির সাথে যেত। ওর মা সকালবেলা বাসা বাড়িতে কাজে চলে যায়। এইভাবে কোনো রকমে ওদের জীবনের সময় পার হতে লাগলো। সেদিন ওর দাদি ভিক্ষা করতে যাওয়ার সময় প্রতিদিনের মতো সাইমাকে সাথে নিয়ে যায়। দুপুরের দিকে চৈত্র মাসের গরমে ওর দাদির খুব পানির পিপাসা লাগে। ওরা তখন একটা চায়ের দোকান থেকে পানি চেয়ে খায়। দুপুরের সময় দোকানের চারপাশ খুব নিরিবিলি থাকে। দোকানদার এই সুযোগে সাইমাকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নেয়। তারপর ওকে ঝাপটে ধরে গালে কামড় বসিয়ে দেয়। ও দোকানদারের চোখে হাতের আঙ্গুল দিয়ে আঘাত করে বের হয়ে আসে। এরপর দাদিকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। দাদি ওরে বলে, বুবু, তোক মুখ ডাক দিন, তুই কথা কলো না কেন? দাদি, মানুষ কি কুত্তার মতো কামড়ায়? বুবু, তুই এত কথা কলো কেন? তুই যে দোকানদার, পানি খালো ওই দোকানদার, মোর গাল তো কেন বা কামড়াইলো? সাইমার দাদি আতকে উঠে বলল, বুবু, এই কথা তোর মাক কইস না, মন খারাপ করবে এলা। আসলে বোন, মানুষও জানোয়ার হয়। না হইলে ওই হানাদার হামাক পাখির মতন গুলি করে মারিল। মোর চোখের সামনে তো তোর দাদার বুক তো গুলি করিল। তোর বাপ যুদ্ধ করিবার যে আর শহীদ হইল। মোর সোনার সংসারটা ধ্বংস হইয়া গেল। আইজ তোর মাক মানুষের বাড়ি কাজ করা লাগে, আর মই ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। ওই হানাদারগুলো কত মায়ের ইজ্জত লুট করছে। এখনো দেশটায় শিয়াল কুকুর ঘুরে বেড়ায়। তাই তোর মতন একটা বাচ্চা মানুষও ওদের হাত থেকে রেহাই পায় না। সেদিন সাইমা ওর দাদির কথার কোনো অর্থ বুঝে নাই, কিন্তু জীবন ওকে আস্তে আস্তে সব বুঝিয়ে দিয়েছে। সাইমা হঠাৎ ওর দাদিকে বলল, দাদি, মুই লেখাপড়া শিখেম। দাদি ও নাতনিকে বলল, কাল থাকি তোক মোর সাথে আনিম না। তুই সকালবেলা মোক বড় রাস্তার ফুটপাতে বসে দিয়ে আসবো, সন্ধ্যাবেলা আবার মোক নিয়ে আসবো। মোর মা কয়ম তোক যেন স্কুল ভর্তি করে দেয়। রাতে শোয়ার সময় সাইমার দাদি সাইমার মাকে বলে, সাইমার নেকাপড়া শিখাবার চাই, বউ, অক তো স্কুল ভর্তি করে দে। দেখবো নেকাপড়া শিখে সাইমা কত কামাই করে খাওয়াবে, তোর আর দুঃখ থাকিবে না। আম্মা, মুই এত টাকা কোনটে পাইম? অক্সারা তোমরা আবার কেমন করে ভিক্ষা করিবেন? তোমরা তো আবার চোখ দেখবে পান না। সকালবেলা মোক ওর বড় রাস্তার ফুটপাতে সাইমা বসে দিয়ে আসিল, আবার সন্ধ্যাবেলা নিয়ে আসিল। অক মোর সাথে থাকবার দরকার নাই। পরদিন সকালবেলা সাইমা ওর দাদিকে বড় রাস্তার ধারে ফুটপাতে পৌঁছে দিয়ে মায়ের সাথে কাজে গেল। ওর মা ওকে এক প্রফেসরের বাসায় কাজ করে। স্বামী স্ত্রী দুজনেই কলেজের শিক্ষক। ওরা নিঃসন্তান দম্পতি। সাইমাকে দেখে বেগম সাহেব ওর মাকে বলল, শেফালি, তোমার মেয়েটা দেখতে বেশ ফুটফুটে, ওকে স্কুলে ভর্তি করে দাও। লেখাপড়া শিখলেও তোমাকে রোজগার করে খাওয়াবে। তখন আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। সব তো বুঝি আপা। লেখাপড়া শিখিবার গেলে অনেক টাকা লাগে। মই কোনটি এত টাকা পাই? প্রফেসর আসিয়া খাতুন বললেন, আজ থেকে ওর লেখাপড়ার দায়িত্ব আমার। সাইমাকে কাছে ডেকে আসিয়া খাতুন আদর করে দিলেন। শেফালি বেগমের দুচোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। চোখের পানি আড়াল করতে ওনাদের সামনে থেকে শেফালি বেগম কিচেনে চলে গেল, আর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের কাছে ওনাদের মঙ্গলের জন্য দোয়া করল। সাইমার স্বামী প্রফেসর রাজ্জাক স্ত্রীর কথায় খুশি হয়ে বলল, খুব ভালো একটা কাজ করলে তুমি। আখিরে তোমাকে আল্লাহ পাক অনেক নেকি দান করবেন। সাইমার দাদেও এ খবর শুনে খুব খুশি হলো। আসলে লেখাপড়া ছাড়া বেঁচে থাকার জন্য সাইমার জীবনে আর কোনো অপশন খোলায়নি। সেদিন ওই অশীতিপর বৃদ্ধাও উপলব্ধি করেছিলেন। যদিও সাইমার জীবনের পরিপূর্ণ সাফল্য হয়তো দেখে যেতে পারেনি, কিন্তু শুরুটা দেখেছিলেন। সাইমার এসএসসি পরীক্ষার সময় ওর দাদি বেঁচেছিলেন না। সাইমা 4টা লেটার সহ স্টার মার্ক পেয়ে এসএসসি পাশ করেছিল।
প্রফেসর আসিয়া খাতুন খুব খুশি হয়েছিলেন। এর কিছুদিন পর বাসায় সাইমা একা ছিল। ওর মা বাসাবাড়ির কাজে গেছে। বস্তির মালিক ভাড়া তুলতে বস্তিতে এসেছিল। সাইমা দরজা ভেজে একটু ঘুমিয়ে পড়েছিল। মালিক আক্কাস মিয়া দরজার ফাঁক দিয়ে অষ্টাদশী সাইমাকে দেখে নিজের লোরূপ দৃষ্টি সংবরণ করতে পারল না। আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকে সাইমাকে শক্ত করে মুখে হাত দিয়ে ধরে রাখল। এ যেন চিৎকার করতে না পারে। হিংস্র সাপদের মতো ওর কামনা চরিতার্থ করতে উদ্যত হলো। সাইমা হাত পা নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ হাতের কাছে রুটি বানানোর বেলনিটার নাগাল পায়। বেলনি খুব সাবধানে ধরে জানোয়ারটার মাথায় জোরে বাড়ি দেয়। শয়তানটা ব্যথা পেয়ে সাইমাকে ছেড়ে দেয়। সাইমা ঘর থেকে বের হয়ে এক দৌড়ে প্রফেসর বাসায় পৌঁছে যায়। ওকে আলো থালো দেখে ওর মা আঁতকে উঠে জিজ্ঞাসা করলো, তোর এ অবস্থা কেমন করে হলো মা? মেয়েকে জড়িয়ে ধরে শেফালি বেগম পাগলের মতো বিলাপ করতে লাগলো। মা মেয়ের এই অবস্থা দেখে সাইমার কাছে সব বৃত্তান্ত শুনে প্রফেসর আসিয়া খাতুন ওনাদেরকে বললেন, শেফালি, তুমি সাইমাকে নিয়ে বস্তিতে আর যেও না। ওই বস্তির মালিক তোমাদের ছেড়ে দিবে না, হয়তো প্রতিশোধ নিতে পারে। তাই আজ থেকে আমার বাসাতেই থেকে যাও। আল্লাহর অশেষ রহমতে মেয়েটা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তোমার স্যার মারা যাওয়ার পর আমি তো বাসায় এখন একাই থাকি। তোমরা দুইজন থাকলে আমার ভালো লাগবে। সেই থেকে সাইমা আর ওর মা কাঁঠাল বাগানে এই প্রফেসরের বাসায় থেকে গেল। সাইমা ঢাকা ভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স হালিমা খাতুন বিশ্ববিদ্যালয় কলেজে প্রভাষক হিসেবে জয়েন করেন। এই কলেজে আসিয়া খাতুন আর ওর স্বামীও চাকরি করত। ভাগ্য ভালো ছিল বিধায় শত ভালো রেজাল্ট সহ পাশ করা সাইমার সহজেই চাকরি হয়ে গেল। সেদিন খুশিতে আসিয়া বেগম ওর মা শেফালি বেগমের চোখের পাতা নোনা জলে ভিজে গেল। সাইমার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল আসিয়া খাতুন ফোন দিয়েছে। সাইমা ওর মা আর আসিয়া খাতুনকে নিয়ে সবসময় টেনশনে থাকে। দুজনের শরীর প্রায় অসুস্থ থাকে। ফোনটা তুলে সাইমা বলল, হ্যালো বড় মা, তোমাদের শরীর ঠিক আছে তো? আল্লাহর রহমতে শরীর ঠিক আছে। আমাদের নিয়ে তো চিন্তা করিস কেন? তোর আসতে কি দেরি হবে? তোমরা ছাড়া আমার আছেটাকে? তোমাদের নিয়েই তো আমার ভাবনা। একটু দেরি হতে পারে। তুমি আর মা খেয়ে নাও। ফয়সল ভার্সিটি থেকে ফিরেছে? না, ও এখনো ফেরেনি। তোমরা আর অপেক্ষা করো না, খেয়ে নাও। ওষুধ খেতে হবে। ফোনটা রেখে সাইমা ওর পিয়ন মজিদ মিয়াকে ডেকে পাঠিয়ে বলল, মজিদ ড্রাইভারকে গাড়িটা বের করতে বলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2টো বাজে। কলেজ ছুটি হয়ে গেছে। হাতের কাজ গুছিয়ে সাইমা বাড়ির পথে রওনা হলো। মেয়েদের জীবনটা যেন লড়াইয়ের ময়দান। প্রতি মুহূর্তে লড়াই করে যেতে হয়। সাইমা আবার অতীতের ভাবনায় ডুবে গেল। ভার্সিটিতে পড়ার সময় রিয়াদের সাথে সাইমার প্রেম হয়। দুজনের খুব গভীর প্রেম ছিল। রিয়াদ জানত সাইমার বাবা একজন কৃষক ছিল। সাইমারা ঢাকায় ওদের এক আত্মীয়র বাসায় আশ্রিত থেকে লেখাপড়া করেছে। অপরদিকে রিয়াদের পরিবার বেশ উচ্চবিত্ত। বাবা মা দুজনেই সচিব ছিলেন। সাইমা আর রিয়াদ একসাথে ভালো রেজাল্ট সহ গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। সেদিন ছিল ফাগুনের প্রথম দিন। ভার্সিটিতে রিয়া সাইমাকে বলল, সাইমা, কাল তুমি রমনা পার্কের রেস্টুরেন্টে বিকাল 5টায় এসো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা রিয়াদ? আমার তো এক্ষুনি শুনতে ইচ্ছে করছে। একটু বলা যাবে কি? কালকেই বলবো। আজ একটু বাসায় তাড়াতাড়ি ফিরতে হবে। রিয়াদ চলে যাওয়ার পর সাইমা ভাবছে রিয়াদ হয়তো ওকে বিয়ের কথা বলবে। ও তখন রিয়াদকে নিয়ে অনেক কিছু ভাবতে লাগলো। ওদের বিয়ে হবে, খুব সুন্দর সংসার হবে। এসব ভাবতে ভাবতেই রিকশা করে বাসায় চলে আসলো। পরদিন সাইমা একটা নীল রঙের জর্জেটের শাড়ি পরে খোপায় বেলি ফুলের মালা গুজে চোখে কাজলের রেখা টেনে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ঠিক বিকেল 5টায় রমনার রেস্টুরেন্টে পৌঁছে গেল। রিয়াদ আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছে। রিয়াদ ওর দিকে না তাকিয়ে বলল, কি খাবে বলো? খাবারের কথা এখন থাক, তুমি কি বলবে বলো। আমার আর তর সইছে না। রিয়াদ জানে সাইমা ওকে খুব ভালোবাসে, কিন্তু রিয়াদের আজ কিছু করার নাই। ওকে আজ কথাগুলো বলতে হবে। রিয়াদ 2 কাপ কফির অর্ডার করে সাইমার দিকে তাকিয়ে বলল, লেটস ব্রেক আপ সাইমা। আমরা আর একসাথে থাকতে পারবো না। তোমাকে যেহেতু আমার আর ভালো লাগে না, তাই আলাদা হয়ে যাওয়া ভালো। আমার সাথে আর কোনো যোগাযোগ রেখো না। এটাই আমাদের শেষ দেখা। রিয়াদের মুখে এই কথাগুলো শুনে সাইমা আকাশ থেকে পড়ল। ওর মাথায় কিছু ঢুকছে না। 4 বছরের গভীর প্রেম ভেঙে যেতে পারে না। ওর মনে হচ্ছে রিয়াদ ওর সাথে মজা করছে। তাই রিয়াদকে বলল, আমি জানি রিয়াদ, তুমি আমার সাথে ভালোবাসার পরীক্ষা নিতে অনেক অদ্ভুত রকমের মজা করো। কিন্তু প্লিজ রিয়াদ, আমাদের সম্পর্কে নিয়ে মজা করো না। আমি এটা নিতে পারছি না। খুব কঠিন গলায় রিয়াদ বলল, আমি কোনো মজা করছি না। আর যাই হোক, একজন কাজের বুয়া আমার শাশুড়ি হতে পারে না। তুমি জানতে আমার বাবা সচিব, কিন্তু তুমি তোমার পরিচয় আমার কাছে গোপন করেছিলে। রিয়াদ, আমি হয়তো তোমাকে এটা বলিনি যে জীবনের প্রয়োজনে আমার মাকে হয়তো কিছুদিন লোকের বাড়িতে কাজ করতে হয়েছে।
কিন্তু আমাদেরও জমি জমা ছিল, কিছু হলেও সহায়তা সম্পদ ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় শত্রু সেনারা আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, কিছু নদীর পেটে গিয়েছে। তোমাকে তো বলেছি আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না। আমার সময়ের অনেক দাম। আজ আমার এঙ্গেজমেন্ট। ওর নাম সাবা, ওর বাবাও সচিব। বিয়ের পর আমরা দুজনে আমেরিকায় পড়তে যাব। দোয়া করো। আমি আসি। গটগট করে হেঁটে রিয়াদ চলে গেল। সাইমা টলতে টলতে সেদিন বাড়ি ফিরেছিল। ও ঠিক বুঝেছে রিয়াদ সবটাই প্ল্যান মাফিক করেছে। ও আসলে কোনোদিন সাইমাকে ভালোই বাসেনি, শুধু সময়টাকে পার করেছে। সত্যিকারের ভালোবাসা থাকলে কখনোই সাইমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারত না। সাইমা সেদিনের পর থেকে একদিনের জন্যেও এই অপমানও ভুলতে পারেনি। মাস্টার্সে পড়ার সময় সাইমার জীবনে এই ঘটনা ঘটে। এমনকি সাইমা আত্মহত্যা করতে চেয়েছিল। তখন ওর বড় মা আসিয়া খাতুন ওকে বলল, যে তোমাকে কোনোদিন ভালোবাসেনি তার জন্য নিজের জীবনটা শেষ করে দিতে চাইছো? আর যে তোমাকে গর্ভে ধারণ করে জন্ম দিয়ে তিলে তিলে করে নিজের রক্ত পানি করে বড় করে তুলল, তার জন্য তোমার কোনো ভালোবাসা রইল না। এই তোমার শিক্ষা? নিজে চাই ভালোবাসলো আবার নিজ ইচ্ছায় সরে ফেললো। ও তো একটা প্রতারক। তুমি কেন একজন প্রতারকের জন্য নিজের জীবন নষ্ট করবে? সাইমা তখন ওর মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই পাপ করব না। শেফালি বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোরে তো আমি এই শিক্ষা দেই নাই। তুই যে সামান্য ঝড়ে তুই ভেঙে পড়বি আর আত্মহত্যা করা মহাপাপ। সারা জীবন এই কথাটা মনে রাখবি। আল্লাহ পাককে প্রতি মুহূর্তে স্মরণ করবি। তারপর থেকে সাইমা নিজে শক্ত করে ঘুরে দাঁড়ালো। কৃতিত্বের সাথে মাস্টার্স কমপ্লিট করে কলেজে চাকরি নিল। গাড়ির বাসার কাছে পৌঁছে যাওয়াতে ড্রাইভারের ডাকে সম্বিত ফিরে পেল। ম্যাডাম, গাড়ি কি এখনই গ্যারেজ করব? আমি আবার একটু বের হব। সাইমা সিঁড়িতে উপরে উঠে ডোরবেলটা চাপ দিল। শেফালি বেগম দরজা খুলে বলল, হাত মুখ ধুইয়াই, টেবিলে খাবার বেড়ে দিচ্ছি। মা, ফয়সল ফিরেছে? হ্যাঁ, এইমাত্র ফিরল। ও বাথরুমে ফ্রেশ হতে গিয়েছে। খাবার টেবিলে সাইমা ছেলেকে বলল, বাবা, আমার সাথে একটু বের হতে পারবি? তোকে নিয়ে একটু বাইরে যাব। যাওয়া যায় মা, আজ কোনো ব্যস্ততা নেই। মা, আমার মনে হয় স্কলারশিপটা হয়ে যাবে। ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে মেল পাঠিয়েছে। ভার্সিটি গিয়ে আজ কাগজগুলো স্যারদের কাছে সই করে এনেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর বাবা। আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিও। ঠিক আছে আম্মু, রাতে এশার নামাজের সাথে পড়ে নিব। খাবার শেষ করে মা সেরে জরুরি কাজে বাইরে বের হয়ে গেল। গাড়িতে উঠে ফয়সল আবার মোবাইলে ইন্টারনেটে ওর পেপারসগুলো তৈরি করতে লাগলো। সাইমার ছেলের দিকে তাকিয়ে গর্বে বুকটা ভরে উঠল। জন্মের আগেই মুক্তিযুদ্ধে শহীদ হওয়াতে জীবনে সাইমার বাবার ভালোবাসা পায়নি। এতে অবশ্য ওর কষ্ট হয় না, বরং মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে গর্ববোধ করে। স্বামীর ভালোবাসাও কপালে জোটেনি। সাইমা নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। প্রবাদ আছে, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। আজ ফয়সলের বাবার কথা মনে হচ্ছে। তবে ছেলেটা ওর সব দিক পূর্ণ করে দিয়েছে। ফয়সল ওর বাবার মতো হয়নি। ওর বাবা সাইমার কদর বোঝেনি, তাই হাতে লক্ষ্মী পায়ে ঠেলে দিল। রিয়াজ সাইমার সাথে প্রতারণা করার সময় সাইমা বিয়ে করতে চায়নি। ও তখন কলেজে চাকরি করে। ওর আশ্রয়দাতা আসিয়ার হাজবেন্ডের বন্ধু মানুষ জামান সাহেব। উনি ভার্সিটির প্রফেসর ছিলেন। ওনার 2 ছেলে ছিল। বড় ছেলে 40 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং রাশেদ। উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। সাইমাকে রাশেদের বাবা ছোট ছেলের বউ হিসেবে পছন্দ করলেন। সাইমার সবটা জেনে ওকে বউ করে ঘরে তুললেন। সাইমা নিজেকে অনেক বড় ভাগ্যবতী মনে করল। রাশেদ দেখতেও বেশ পুরুষালী, বলিষ্ঠ গঠন, 6 ফিট লম্বা। কিন্তু বাসরাতে সাইমার স্বপ্নটা ভেঙে গেল। রাশেদ এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সাইমার দিকে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। পরদিন সাইমা ঘুম থেকে ওঠার আগে রাশেদের ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। সাইমা ঘুম থেকে উঠে দেখে রাশেদ পাশে নেই। ও ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে রাশেদের ভাবি খুব যত্ন সহকারে রাশেদকে খাবার বেড়ে দিচ্ছে। ও খেয়াল করেনি সাইমা এসে টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। রাশেদের ভাবির নাম মর্জিনা। মর্জিনা রাশেদকে বলল, ছোট ভাই, নতুন বইয়ের সোহাগে ঘুম কেমন হলো? ওর দিকে আমি ফিরেও তাকাইনি। শুধু বাবার মন রক্ষার্থে ওকে বিয়ে করেছি। তাও বাবা যদি ইমোশনালি ব্ল্যাকমেল না করত, তাহলে ওকে বিয়ে করতাম না। সাইমা আস্তে করে সরে গিয়ে রুমে চলে গেল। ওর চোখ দুটো নোনা জলে ভরে গেল। ও ভাবছে ওর সাথে কেন বারবার এমন হয়। আর এও বুঝলো ওর কপালে ভালোই দুর্গতি আছে। রাশেদ নাস্তা খেয়ে অফিসে চলে যাওয়ার পর মর্জিনা সাইমা ওর শ্বশুরকে টেবিলে নাস্তা দিয়ে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিল।
ছেলেকে খাইয়ে ওকে নিয়ে মর্জিনা স্কুলে চলে গেল। সাইমারও ছুটি শেষ হয়ে গেলে আবার রেগুলার রুটিনে ফিরতে লাগলো। প্রতিদিন সকালে সাইমা কলেজে যেতে লাগলো। তাই দিনের বেলাও সময়টা ভালোই কেটে যায়। কিন্তু রাত আসলে অস্বস্তি শুরু হয়। ইতিমধ্যে বিয়ের 6 মাস পার হয়ে গেল। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শ্বশুর জামান সাহেব আর রাশিদের বড় ভাইয়ের ছেলে অর্ণবের সাথে ভালোই সময় কাটে। অর্ণবের বয়স 8 বছর। সাইমার সাথে ওর বেশ ভাব হয়েছে। খুব ভোরে উঠে সাইমা ফজরের নামাজ পড়ে নেয়। তারপর শ্বশুরকে চা বানিয়ে দেয়। নিজেও 1 কাপ চা খেয়ে সকালে নাস্তা বানাতে থাকে। কাজের খালার সাহায্যে ছুটির দিনগুলোতে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবটাই সাইমা তৈরি করে। ওর শ্বশুর জামান সাহেব বুঝতে পারছিলেন যে রাশেদ আর সাইমার সাথে দাম্পত্য সম্পর্ক তৈরি হয়নি। তাই একদিন সাইমাকে ডেকে বললেন, মা, আমি জানি তুমি আমার ছেলেকে নিয়ে সুখী হতে পারোনি। তবে তুমি এক মুক্তিযোদ্ধার সন্তান। এত সহজে জীবনের কাছে হেরে যেও না। বাবা, আপনি মনে হয় আমার উপর খুব বেশি ভরসা করছেন। এত সময় হয়তো তোমার লাগতো না বৌমা। তুমি সুন্দরী, শিক্ষিতা। রাশেদ খুব সহজে তোমার বসে আসতো। আসলে কি জানো, ঘর শত্রু বিভীষণ। সাইমা এই বিষয়টা নিয়ে শ্বশুরের সাথে আর কথা বলতে ইচ্ছে করল না। নিজের নারীত্বের অপমান লাগছে। তাই শ্বশুরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সামনে থেকে চলে গেল। এর মধ্যে একদিন রাত্রে সাইমার ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে রাশেদ বিছানায় নেই। কৌতূহলবশত রাশেদকে খুঁজতে ডাইনিং রুমে চলে আসে। তখনও দেখে ওর জায়ের রুমের লাইটটা জ্বালানো রয়েছে। দরজাটাও ভিজিয়ে দেওয়া হয়েছে। ও দরজাটা একটু ফাঁক করে দেখে রাশেদ আর মর্জানা নিজেদের লীলাখায় এত ব্যস্ত ছিল, আশেপাশে খেয়াল করার সময় ওদের নাই। ও চুপি চুপি সেখান থেকে সরে এসে নিজের রুমে শুয়ে পড়ে। ওর তখন ভীষণ কান্না পায়। ও কাঁদতে চাইছিল না, কারণ রাশেদের সাথে ওর তেমন সম্পর্ক তৈরি হয়নি। ওর তো কষ্ট পাওয়ার কথা নয়। তারপরেও কেন কান্না পাচ্ছে ও বুঝতে পারছে না। ও রাশেদের জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে আর চলতে পারে না। ওর জীবনটা কেন রাশেদ নষ্ট করলো, এর কৈফিয়ত আজ থেকে চাইতে হবে। রাশেদ রুমে চলে আসার পর সাইমা দরজার সিটকিনিটা লাগিয়ে দিয়ে বলে, আপনার সাথে কথা আছে। রাশেদ সিটকিনি লাগাতে দেখে সাইমাকে বলে, কথা বলতে আবার সিটকিনি লাগাতে হয় নাকি? আমি চাই না দেবর ভাবির লীলা খেলার পাপের খবর বয়স্ক মানুষটা জেনে যাক। ও, এখন আবার আমার উপর স্পাইগিরি করা হচ্ছে? কারো বিরুদ্ধে স্পাইগিরি করার ইচ্ছে আমার নেই। আপনাদের লীলা খেলার সময় দরজায় ভেজিয়ে নারী খেয়ে বন্ধ করে রাখা উচিত ছিল। কারণ এ বাড়িতে একটা বাচ্চাও থাকে। ও যদি ওর দাদুর কাছ থেকে কখনো উঠে এসে নিজের মাকে চাচার সাথে শুয়ে শুয়ে প্রেম লাভ করতে দেখে, তাহলে ওর মানসিকতার উপরে কিরকম চাপ পড়বে সেটাও আপনাদের ভাবা দরকার। আপনার কাছে আমার জ্ঞান নিতে হবে না। একজন বুয়ার মেয়েকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি। এটাই তো আপনার অনেক বড় ভাগ্য। তবে আমার উপর স্ত্রীর অধিকার ফলানোর চেষ্টা করবেন না। আমার জীবনটা নষ্ট করার কোনো অধিকার আপনার নাই। আমার যা ক্ষতি করার আপনি করে ফেলেছেন। এখন আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। আপনার স্ত্রী হয়ে জীবনযাপন করার কোনো ইচ্ছে আমার নেই। আর হ্যাঁ, আপনি তো জানতেন আমি বুয়ের মেয়ে। তাহলে আমাকে বিয়ে করতে গেলেন কেন? আমার সবকিছু যেন তুমি সহজে মেনে নাও, এই জন্য তোমাকে বিয়ে করেছি। তারপর আমার সময় মতো একসময় ডিভোর্স দিয়ে দেব। আপনি থেকে হঠাৎ তুমিতে চলে আসলেন কেন? আর আপনাদের প্ল্যানটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। তুমি বলেছি, বুয়ার মেয়ে হিসেবে তুই বলা দরকার ছিল। এখন এই মধ্যরাত্রিতে তোমার সাথে বকবক করতে ভালো লাগছে না। সকালে অফিস আছে, আমি এখন ঘুমাবো। সেই রাত্রিতে সাইমার আর ঘুম আসেনি। পরদিন সকালবেলা রাশেদ অফিসে যাবার পর মর্জিনা সাইমাকে বলে, নিজের ভালো যদি চাও তাহলে আমার আর রাশেদের মাঝখানে ঢুকবে না। আর আমাদের সম্পর্কের কথা মেনে যেন বাবার কানে না তোলা হয়। কথাগুলো মনে রেখো। আপনার কি ধারণা বাবা আপনাদের ব্যাপারে কিছু জানে না? আমার সাথে রাশেদের সম্পর্ক আছে বুড়ো জানে। তবে সম্পর্কের গভীরতা কতটুকু সেটা হয়তো উনি জানেন না। তাই তোমায় সাবধান করছি, তুমি চোখে যা দেখবে ওই বুড়োকে বলতে যেও না। তাহলে তোমার ক্ষতি হবে। আপনি আমাকে হুমকি কেন দিচ্ছেন? আমার তো রাশেদের ব্যাপারে কোনো আগ্রহই নেই। আমি তো এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে। কবে এইখান থেকে মুক্তি পাবো সেই অপেক্ষায় আছি। তবে আমি ভাবছি আপনারা বাবাকে জানালেই পারতেন। আমার জীবনটা নষ্ট হতো না। তুমি কি ভেবেছ ওনাকে আমরা জানাইনি? কিন্তু উনি এই সম্পর্ক মানতে চায়নি। আপনাদের এই সম্পর্কে যে পাপ হচ্ছে সেটা বুঝতে পারছেন? কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না। আপনাদের কারণে আমার জীবনটাও নষ্ট হলো। আপনার একটা বাচ্চা আছে। সে যখন মার চাচার অবৈধ সম্পর্কের কথা জানতে পারবে, তখন ওর জীবনটাও হুমকির মুখে পড়বে। প্রতিটি মানুষ তার মাকে আদর্শ ভাবে। এতগুলো মানুষের দীর্ঘশ্বাস বয়ে নিয়ে তার সাথে আরো পাপ কামাই করে হয়তো আপনারা দুজনেই ধ্বংসের পথে পা বাড়িয়েছেন। এখন বুঝতে পারছেন না? সময় হলে বুঝতে পারবেন।
তুমি শিক্ষক হয়েছো বলে সবাইকে ছাত্র ভেবো না। তোমার কাছে আমার জ্ঞান নিতে হবে না। আমি জানি ভালোবাসায় কোনো পাপ নেই। আপনারা বিয়ে করে নিলেই পারতেন। বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কে যে পাপ হয় সেটা তো জানেন। তোমার কি ধারণা আমি আর রাশেদ সেই চেষ্টা করিনি? ওই বুড়ো রাশেদকে বলেছে আমাকে বিয়ে করলে উনি রাশেদকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। তাই আমি বিয়ে করার কোনো ইচ্ছে থাকলে রাশেদ সাহস পায়নি। আজ না হোক কাল আমরা বিয়ে করে ফেলব। অর্ণবকে আমরা দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলে পড়াবো। তাই আমাদের ব্যাপারে ও কিছুই জানতে পারবে না। তোমার সাথে বকবক করতে গেলে আমার ছেলে স্কুল দেরি হয়ে যাবে। মর্জিনা স্কুলে চলে যাবার পর সাইমা ভাবতে লাগলো, মানুষ কি করে তার পাপবোধ হারিয়ে ফেলে। পাপের বেনজলে ডুবে গিয়ে নিজের দুনিয়া এবং আখের দুটোকেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেয়। শ্বশুরের সাথে সকালে নাস্তা সেরে সাইমা রুমে চলে গেল। আজ ওর কলেজে যেতে ইচ্ছে করছে না। ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মর্জিনা ফোন দিয়েছে। সাইমা একটু অবাক হলো। মর্জিনা তো সহজে ফোন দেয় না। হ্যালো সাইমা, আমি অর্ণবকে নিয়ে আমার বাবার বাড়িতে গেলাম। আব্বা হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছে। হয়তো কয়েকটা দিন থাকতে হবে। তুমি ওদিকটা সামলে রেখো। ঠিক আছে, আপনাকে এদিকটা নিয়ে ভাবতে হবে না। ফোনটা রেখে সাইমা ওর শ্বশুরকে খবরটা জানিয়ে দিল। তারপর দুপুরে রান্না সেরে লাঞ্চ করে একটু ঘুমানোর চেষ্টা করলো। গতরাতে সাইমার একদম ঘুম হয়নি। ওর খুব অস্থির লাগছে। ও ভাবছে ভাগ্যকে আজ কোথায় নিয়ে এসেছে। সাইমাদের বাড়িতে সবাই জানে সাইমার রাজরানী হয়ে সংসার করছে। ও প্রফেসর আসিয়া খাতুনকে কিছু বলতে পারেনি। উনি হয়তো সাইমার ভালোই চেয়েছেন। ভালো থাকা সাইমার কপালে লেখা নাই। রাশিদের ব্যাপারে সবকিছু জানলে উনি খুব কষ্ট পাবেন। সাইমার শ্বশুরও ওনার কাছে ছোট হয়ে যাবে। সাইমা আসিয়া খাতুনকে বড় মা বলে ডাকে। এই মানুষটার কাছে সাইমার অনেক ঋণ। সাইমা ওনাকে আর নিজের কষ্টের কথাগুলো বলতে চায় না। যত উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ঋণের বোঝাটাও বেড়ে যাবে। সাইমা একাই এই দুর্ভাগ্যকে মোকাবেলা করবে। সেদিন অনেক রাতে রাশেদ বাসায় ফিরে আসলো। সাইমা রাশেদকে বলল, টেবিলে খাবার দিব? না, আমি রাতে কিছু খাবো না। শরীরটা জ্বর জ্বর লাগছে। ওষুধের বক্সে নাপা ট্যাবলেট আছে, আমাকে একটু এনে দাও। সাইমা ট্যাবলেট আর পানি এগিয়ে দিল। রাশেদ ওষুধ খেয়ে শুয়ে পড়ল। মধ্যরাতে গঙ্গানি শব্দে সাইমার ঘুম ভেঙে গেল। রাশেদ দিদিকে তাকিয়ে দেখে ওর মুখ দিয়ে গঙ্গানির মতো শব্দ হচ্ছে। সাইমা গায়ে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি মাথায় জলপটি দেওয়ার ব্যবস্থা করলো। পুরো শরীর ভেজা টাওয়াল দিয়ে মুছিয়ে দিল। সকালের দিকে ঘাম দিয়ে ঝড় ছেড়ে গেল। সাইমার সেবা যত্নে রাশেদ বেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। সাইমার আচরণে রাশেদ বেশ অবাক হলো। সাইমাকে অবহেলা করতেই পারত, কিন্তু ও সেটা না করে নিজের দায়িত্বটুকু পালন করে গেল। সাইমার এই ব্যবহারে রাশেদ অনুশোচনার আগুনে পড়তে লাগলো। ওর মন সাইমার কাছে ফিরে আসতে চাইল। সাইমার প্রতি ও আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। কিন্তু সাইমার ওর ব্যাপারে কোনো আগ্রহ নেই। নিজের সাথে রাশেদ অনেক বোঝাপড়া করে একসময় সাইমাকে ডেকে বলল, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, তারপরও আমাকে ক্ষমা করে শুদ্ধ জীবনযাপনের জন্য একবার সুযোগ দেওয়া যায় না? আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে সংসার করতে চাই। সাইমা বলল, এ আপনার ক্ষণিক মোহ। আমি এই কদিন আপনার কাছাকাছি ছিলাম বলে আমার প্রতি আপনার একটা মোহ তৈরি হয়েছে। এটা ভালোবাসা নয়। আপনার প্রিয়সী বাড়ি চলে আসলে এক মুহূর্তে আপনার সব মোহ ভেঙে যাবে। সাইমা, আমি আর মরিচিকার পেছনে ছুটতে চাই না। তুমি আমাকে ক্ষমা করে দাও। রাশেদ সাইমার হাত ধরে ক্ষমা চাইল। রাশেদের চোখ দেখে সাইমার মনে হলো ও সত্যি ফিরে আসতে চাইছে। সাইমা রাশেদকে বলল, আমাকে একটু ভাবতে সময় দিন। রাশেদ সাইমাকে কোনো জোর জবরদস্তি করল না। পুরোটাই সাইমার উপর ছেড়ে দিল। সাইমা মনে মনে ভাবল, পাপ করে আল্লাহ পাকের কাছে সমস্ত অন্তর সঁপে দিয়ে প্রার্থনা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। অত আল্লাহ পাকের সৃষ্ট অতি সামান্য একজন মানুষ। ওর মনে হয় রাশেদকে একবার সুযোগ দেওয়া উচিত। আসলে সোনার চামচ মুখে দিয়ে সাইমার জন্ম হয়নি। তাই জীবনের চড়াই উতরাইগুলো ওকে মেনে নিতেই হবে। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই জীবনের চরম বাস্তবতা। সাইমা নিজের পরিচয় নিয়ে কখনো হীনমন্যতায় ভোগেনি। ও তো কাজের বুয়ার মেয়ে, এটা তো মিথ্যা নয়। আল্লাহ রহমতের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, এই শোকরানার কোনো শেষ নেই। এক জীবনে সবাই সব কিছুই পায় না। ও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, কিন্তু পরিপূর্ণভাবে একজন ভালোবাসার মানুষও ভাগ্যে জুটল না। এটা নিয়ে এখন আর কোনো আফসোস নেই। এরপর আস্তে আস্তে সাইমার সাথে রাশিদের সুন্দর দাম্পত্য সম্পর্ক গড়ে উঠল। রাশিদের বাবাও হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু মর্জিনা মনে মনে অবাক হলো, রাশেদ আগের মতো ওকে আর ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। কালে ভদ্রে রাশেদ ওকে ফোন দেয়। ও মনে মনে অস্থির হয়ে গেল। মর্জিনা 15 দিন বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে ফিরে আসলো। রাশেদের পরিবর্তনটা ও মেনে নিতে পারছিল না। ও ভাবছে কি এমন ঘটল রাশেদ এভাবে পাল্টে গেল।
অথচ ওর শ্বশুর কত চেষ্টা করেছে রাশেদকে ওর কাছ থেকে ফিরিয়ে নিতে পারেনি। মর্জিনা সাইমাকে আর সহ্য করতে পারছিল না। মনে মনে ফোন দিয়ে আটতে লাগলো। সাইমার কয়েকদিন পর শরীরটা ভালো লাগছিল না। রাশেদ ডাক্তারের কাছে সাইমাকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করলো। সেদিন অফিসে যাওয়ার সময় সাইমাকে ডেকে বলল, সাইমা, আমি অফিস থেকে আজ তাড়াতাড়ি ফিরব, তুমি রেডি হয়ে থেকো, ডাক্তারের কাছে যাব। মর্জিনা পাশ থেকে ফোড়ন কেটে বলল, তোমার বউকে ছোট খুকি যে একা একা ডাক্তারের কাছে যেতে পারবে না? চাকরিটা যখন সামলাতে পারছে, ডাক্তারের কাছেও একা যেতে পারবে। তোমাকে অফিসের কাজ ফেলে ছুটে আসতে হবে না। তুমি কেন আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকছো? আমাদের ব্যাপার আমাদেরকে সামলাতে দাও। এ কথা বলে রাশেদ অফিসে চলে গেল। মর্জিনা এই অপমান সহ্য করতে পারল না। ও সাইমাকে ডেকে বলল, সাইমা, অর্ণবকে দেখে রেখো, আমি একটু বাইরে যাব, বিকেলের আগেই ফিরে আসব। মর্জিনা 12টার দিকে বাসা থেকে বের হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। মর্জিনা কিংবা রাশেদ কেউ বাসায় ফিরে আসলো না। সাইমা ওদের দুজনের ফোনটা বন্ধ পেল। বুকের ভেতরটা অজানা ভয়ে কাঁপতে লাগলো। এদিকে রাশেদের বাবা অস্থির, কি করবে ভেবে পাচ্ছে না। পুলিশে খবর দিবে কিনা তাও বুঝতে পারছে না। রাত 10টার সময় সাইমার ফোনটা বেজে উঠল। হ্যালো, আপনি কি সাইমা বলছেন? হ্যাঁ। রাশেদ আপনার কি হন? আমার হাজবেন্ড। আমি সিটি হাসপাতাল থেকে গাজীপুর সদর থানার ইনচার্জ বলছি। আমরা আপনার হাজবেন্ডের মোবাইল থেকে আপনার নম্বর জোগাড় করেছি। উনি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। পাশে একজন মহিলা ছিলেন, উনি স্পট ডেড। আপনি খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। সাইমা অর্ণবকে ওর নানুর বাসা রেখে শ্বশুরকে নিয়ে ওভার ভাড়া করে গাজীপুরের পথে রওনা হলো। শ্বশুর জামান সাহেব সাইমার সামনে মাথা নিচু করে বসে আছে। আসলে এখানে কারো কথা বলার মতো ভাষা নেই। তবে পাপ যে কাউকে ছাড়ে না এটাই প্রমাণিত হলো। সাইমা কোনো হিসাব মেলাতে পারছে না। রাশেদ ওকে রেডি থাকতে বলে মর্জিনাকে নিয়ে গাজীপুরে কেন গেল? এই প্রশ্নের উত্তর আদৌ কি কোনোদিন জানতে পারবে কিনা ও জানে না। একজন তো মরে পাপের প্রায়শ্চিত্ত করল, আর একজনের কি অবস্থা তা একমাত্র আল্লাহ পাক জানেন। সাইমার কাছে রাশেদ একবার ভালো হওয়ার সুযোগ চেয়েছিল। সাইমা উদার মনে পরিচয় দেওয়ার পর ওর ভাগ্যটা কেমন এমন হলো। সাইমা নিজের মনের কাছে এর উত্তর খুঁজে বেড়ায়। গাজীপুর সিটি হাসপাতাল পৌঁছাতে ওদের রাত 1টা বেজে গেল। থানার ইনচার্জ হাসপাতালের অফিস রুমে ছিলেন। সাইমার হাতে মর্জিনার ব্যাগ, মোবাইল, রাশেদের ঘড়ি, মোবাইল, ল্যাপটপের ব্যাগ সব তুলে দিয়ে ওদেরকে ডেড বডি দেখাতে নিয়ে গেলেন। থানার ওসি সাইমাকে জিজ্ঞাসা করলেন, এই মহিলাটি কি আপনাদের পরিচিত? জামা সাহেব সাইমার মুখের দিকে তাকিয়ে আছে। আজ তার পারিবারিক সম্মান প্রশ্নবিদ্ধ। এই মেয়েটার বক্তব্যের পর তার পরিবারের সম্মান নির্ভর করছে। সাইমার ওর শ্বশুরের মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো। জন্মের আগে বাপকে হারিয়েছে। বাবার ভালোবাসা বলতে যা বোঝায় তার কিছুটা হলেও এই মানুষটার কাছেও পেয়েছে। শ্বশুরের অসহায় মুখের দিকে তাকিয়ে সাইমা ওসি সাহেবকে বলল, উনি আমার পরিবারের একজন, আমার বড় যা হন। ওনার হাজবেন্ড আসলেন না, উনি বেঁচে নেই। তাই আমার যা একটা পারিবারিক কাজে আমার হাজবেন্ডের সাথে বের হয়েছিলেন, তার মধ্যে এই দুর্ঘটনা ঘটল। আপনি খুব শক্ত মানুষ। হাজবেন্ডের এই অবস্থাতেও সব কিছু স্বাভাবিকভাবে করছেন। আমার তো আর কোনো উপায় নেই। আমার শ্বশুরকে তো দেখতে পারছেন, উনি মানসিকভাবে কতটা ভেঙে পড়েছেন। অগত্যা আমাকেই শক্ত হতে হবে। যাক, আপনাদের সব কিছু জিনিস বুঝিয়ে দেওয়া হয়েছে। রাশেদ সাহেবের গাড়িটা থানায় টেনে আনা হয়েছে। আপনারা একসময় এসে বুঝে নিন। আর লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছি। থানার ইনচার্জ চলে যাবার পর জামান সাহেব সাইমার হাত ধরে বলল, মা, তুমি আমার পরিবারের সম্মান বাঁচালে। আমার অন্তর থেকে তোমার জন্য দোয়া বেরিয়ে আসলো। তোমার মা একজন রত্নগর্ভা। তোমার মতো সন্তানকে উনি গর্বে ধারণ করেছেন। আমি একজন প্রফেসর হয়েও আমার ছেলেকে মানুষ করতে পারিনি। সাইমা বলল, বাবা, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র। আপনি এসব নিয়ে ভাববেন না। আমি আমার সাধ্যমতো সব সামলে নিতে চেষ্টা করব। এছাড়া সাইমার আর কী বা করার ছিল? এদিকে সাইমা রাশেদের শরীরের খোঁজ খবর নিতে ডাক্তারের কাছে গেল। ডাক্তার ওকে বলল, 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করেন পেশেন্টের জ্ঞান যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। এসব টানাপোড়েনে সাইমার শরীরটা বেশ খারাপ হয়ে গেল। এখানে একজন গাইনি ডাক্তার দেখালো। টেস্ট করে জানা গেল সাইমা কনসিভ করেছে। জামান সাহেব সাইমাকে বলল, মা, তোমার সমস্যাটা কি? সাইমা বলল, বাবা, আপনি আমার দাদা হতে চলেছেন। এত কষ্টের মাঝে এই খবরটা যেন এই পরিবারের প্রাণ ফিরিয়ে দিল। আল্লাপাক মানুষের সব রাস্তায় একসাথে বন্ধ করেন না। একটি পথ বন্ধ হলে আরেকটি পথ খুলে যায়। এত অপ্রাপ্তির মাঝেও মাতৃত্বের স্বাদ যেন সাইমাকে খুশিতে ভরিয়ে দিল। জামান সাহেব খবরটা পাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।
দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে ছেলের অনাগত সন্তানের মঙ্গলের জন্য দোয়া করল। এই হাসপাতালে সাইমা একটা কেবিন ভাড়া করলো। ওর শ্বশুর কেবিনে এসে একটু ঘুমিয়ে পড়ল। সাইমাও সোফায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। আর মনে মনে ভাবতে লাগলো, রাশেদ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলার পরও কেন মর্জিনাকে নিয়ে গাজীপুরে গেল? কি এমন ঘটল যে ওর গাজীপুরে যেতে হলো? ও তো সবকিছু মেনে নিয়েছিল। রাশেদ তো ওকে ফোন করে বলে যেতে পারত। কেন এই গোপনীয়তা ও সাইমার সাথে করলো? এসব 7-5 ভাবতে ভাবতে রাশেদের মোবাইলটা ওপেন করে মেসেঞ্জারে ঢুকে দেখল ওই দিন মর্জিনা রাশেদকে মেসেজ পাঠিয়েছে। রাশেদ, তোমাকে ফোন দিলাম, তুমি ফোন ধরলে না। আজ তোমার অন্য নারী মাংসের স্বাদ পেয়ে আমাকে আর ভাল লাগছে না, তাই এখন আমাকে অ্যাভয়েড করছো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিছি, তুমি যদি বিকাল 5টার মধ্যে গাজীপুর বোর্ড বাজারের কাছে না আসো, তাহলে আমি ওখানেই সারা রাত দাঁড়িয়ে থাকবো। আমার যদি কোনো ক্ষতি হয়, এই দায় তোমাকে বহন করতে হবে। আমি আজকে রাতটা থাকার জন্য একটা রিসোর্ট ভাড়া করেছি। তুমি আসার পর আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে রিসর্টে উঠব। তারপর তুমি সাইমাকে ডিভোর্স দিবে। এর উত্তরে রাশেদ লিখেছে, সাইমা আমার বিবাহিত স্ত্রী। আইনত এবং শরীয়ত মোতাবেক সে আমার জন্য বৈধ। তুমি মাথা ঠান্ডা করো, আমি গাজীপুরে আসি। তুমি যদি আজ অর্ণবের মা না হতে, আমি হয়তো তোমার কথা মতো গাজীপুরে যেতাম না। সাইমা শুধু ভাবছে রাশেদ তো ওকে জানাতে পারত। কলাবাগান বরিশউদ্দিন রোডে সাইমার শ্বশুরবাড়ি। ওর শ্বশুর ওখানে 3 কাঠা জমির উপর 5 তলা ভিড় দিয়ে আপাতত ডুপ্লেক্স করেছে। 72 ঘন্টা পর রাশেদের জ্ঞান ফিরে আসলো। কিন্তু রাশেদ মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। শরীরের কোমর থেকে নিচের অংশটা অবশ্যই আছে, তবে নিয়মিত ফিজিওথেরাপি করলে হয়তো সুস্থ হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, ভাগ্যে লেখন খণ্ডানো যায় না। ছেলের জ্ঞান ফিরে আসার পর জামান সাহেব মর্জিনার লাশের দাফন কাফনের জন্য লাশ নিয়ে কলাবাগানে চলে আসলো। হাসপাতালে সাইমা একাই থাকলো। সাইমাকে দেখলে রাশেদ ফ্যালফ্যাল করে সাইমার মুখের দিকে তাকিয়ে থাকে আর অঝরে চোখের পানি ফেলে। সাইমার এখন আর কোনো অনুভূতি কাজ করে না। দায়িত্বের খাতিরে রাশেদের সেবা যত্ন করে যায়। 15 দিন হাসপাতালে থেকে রাশেদকে নিয়ে বাড়ি চলে আসে। রাশেদের সেবা যত্নের জন্য একজন নার্স রেখে দেওয়া হয়। সাইমা কলেজে জয়েন করে ওর স্বাভাবিক রুটিনে ফিরে গেল। অর্ণবকে ওর নানা নানি সাইমার কাছে রেখে দিল না। অর্ণব ওর নানা বাড়িতে থেকে লেখাপড়া করতে লাগলো। সাইমাও নিজের দায়িত্বের খাতিরে সকাল একবার আর রাতে একবার এসে রাশেদের শরীরের খোঁজ খবর নিত। নার্স ঠিকমতো ওর দায়িত্ব পালন করছে কিনা সেদিকেও নজর রাখত। নির্দিষ্ট সময়ের পর সাইমা পুত্র সন্তানের জন্ম হলো। সাইমা কলেজে থাকলে সাইমার শ্বশুর নাতি ফয়সলকে রাশেদের পাশে শুয়ে দিত। রাশেদের চোখ মুখ আনন্দে ঝলমল করত। বছর 2 এভাবে থাকার পর রাশেদের শরীর আবারও খারাপ হয়ে গেল। ওকে আইসিইউতে ভর্তি করা হলো। কিছুদিন পর রাশেদ মারা গেল। রাশেদ মারা যাবার পর সাইমা রাশেদের ঘরটা ক্লিন করতে গিয়ে একটা ডায়েরি পেল। ডায়েরিতে সাইমা ওর প্রশ্নের কিছুর উত্তর খুঁজে পেল। কাঁপা কাঁপা হাতে সাইমা ডায়েরির পৃষ্ঠা উল্টাতে লাগলো। হাসপাতাল থেকে চলে আসার 2 দিন পর থেকে রাশেদ ডায়েরিটি লেখা শুরু করেছে। প্রথম পৃষ্ঠায় রাশেদ লিখেছে, সাইমা, আমি জানি তুমি আমাকে খুব ঘৃণা করো। হাসপাতাল থেকে যেদিন তোমার সাথে বাড়ি ফিরে আসলাম, সেদিন তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখেছি। সেদিন থেকেই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ মরে গেছে। আমি মৃত্যুর প্রহর গুনেছি, তবে আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করিনি। সেদিন মর্জিনা গাজীপুরে রিসোর্ট ভাড়া করে আমাকে বলে ও বোর্ড বাজারের কাছে মেইন রোডে দাঁড়িয়ে থাকবে। আমি যদি না যাই, ও সারা রাত ওখানেই থাকবে। অফিসে মিটিং ছিল বলে মোবাইল বন্ধ করে রেখেছিলাম। মোবাইল ওপেন করে বিকেল 5টায় ওর মেসেজ দেখে আমি গাজীপুরে ছুটে যাই। ওই সময় গাজীপুরের রাস্তায় অনেক জ্যাম। আমি সেদিন ছুটে গিয়েছিলাম অর্ণবের মাকে বাঁচাতে। যেদিন থেকে আমি তোমার সহচর্চায় এসেছি, সেদিন থেকে মর্জিনা হারিয়ে গিয়েছে। কিছু কিছু জিনিস হারিয়ে ফেললে জীবনের স্বস্তি নেমে আসে। মর্জিনা ছিল আমার সেরকম। বোটবাজারে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে যায়। তারপরকে গাড়িতে তুলে বাসার পথে রওনা হই, কিন্তু ও বাড়ি ফিরে আসবে না। স্টিয়ারিং ধরে টানাটানি করার সময় বিপরীত দিক থেকে আসা বাসটাকে পাশ কাটাতে গেলে গাড়িটা রাস্তার পাশে থাকা একটা বড় গাছে ধাক্কা খায়। মর্জিনার মাথাটা জোরে গাড়ির সাথে লেগে ফেটে যায়। এরপর আমার আর কিছু মনে নাই। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, তবে আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করিনি। সাইমার চোখের দৃষ্টিটা ঝাপসা হয়ে আসলো। বুকের বাপাসটায় অন্তর্দহনে পড়তে লাগলো। এর পরের পেজে লেখা, জানো সাইমা, তোমার মা যেদিন আমাকে দেখতে আসলো, আমার খুব ইচ্ছে হলো ওনার কাছে মাপ চাই, কারণ ওনাকে আমি কাজের বোয়া বলেছিলাম। আমার দুর্ভাগ্যে দেখো, আজ আমার কথা বলার শক্তি নাই, তাই মাপ চাইতে পারলাম না। সেদিন আমার 2 চোখ দিয়ে শুধু নোনা জল ঝরেছিল। উনি আর তোমার বড় মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি তখন কিচেনে ওনাদের জন্য নাস্তা বানাতে গিয়েছিলে।
আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তুমি তখন আমার হয়ে ওনার কাছে মাপ চেয়ে নিও। সাইমা, যেদিন আমাদের বাবুটার জন্ম হয়েছিল সেদিন খুশিতে আমার বুকটা ভরে গিয়েছিল। কারণ তুমি আমাদের সন্তানকে পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলতে পারবে। তুমি তো সেই মায়ের সন্তান। আল্লাহ পাকের অশেষ রহমতে তোমার মা তোমাকে রত্ন করে গড়ে তুলেছেন। ইনশাল্লাহ তুমিও পারবে। আমি তো আস্থা করি আবর্জনা। তোমার স্বামী হওয়ার যোগ্যতা আমার ছিল না। আমার তো মা ছিল না, তাই পরিপূর্ণ মানুষ হতে পারিনি। সাইমা, তুমি বলেছিলে পাপ নাকি তার বাপকেও ছাড়ে না। আমি আমার জীবনে ওই উপলব্ধি মৃত্যুর আগে পরিপূর্ণভাবে করে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। সাইমা, আমি তোমাকে এত কষ্ট দেওয়া সত্ত্বেও তুমি আমার অসুস্থতার সময় আমাকে অবহেলা কিংবা অযত্ন করনি। ভালো হয়তো আমাকে বাঁচতে পারোনি, কিন্তু তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করে গিয়েছ। তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার বড় স্বাদ ছিল তোমার সাথে ছেলেমেয়ে নিয়ে পরিপূর্ণভাবে সংসার করার। সবার সব ইচ্ছা কি পূরণ হয় বলো? হয় না। তাই আমার চাওয়াটাও অপূর্ণই রয়ে গেল। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। অর্ণবকে কোনোদিন ওর মায়ের সম্পর্কে কিছু বলো না। মানুষ সব সহ্য করতে পারে, মায়ের কলঙ্ক নিতে পারে না। সাইমা ডায়েরিটা আর পড়তে পারেনি। যেটুকু জানা ছিল সেটুকু জানা হয়ে গেলে ডায়েরিটা যত্ন করে তুলে রেখেছে। ভালো হয়তো রাশেদ বাঁচতে পারেনি, কিন্তু কোথায় যেন একটা মায়ার সুতো ছিল। অর্ণব এসএসসি দিয়ে ওই বাড়িতে ফিরে এসে সম্পত্তির দাবি করেছিল। সাইমার শ্বশুর খুব বিচক্ষণ মানুষ ছিলেন। দুটো ফ্লোর দুই নাতিকে লিখে দিয়েছেন। ফয়সল নাবালক হওয়ার কারণে ওর সাবালক হওয়ার আগ পর্যন্ত সাইমা ওই সম্পত্তি দেখাশোনা করবে। জামান সাহেবের যা কিছু ছিল সমানভাবে দুই নাতিকে ভাগ করে দিয়েছেন। সাইমাকে দিতে চেয়েছিলেন, কিন্তু নিতে চায়নি। শ্বশুর মারা যাওয়ার পর সাইমা আরও বাড়িতে থাকেনি। ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হয়নি। অর্ণবের সাথে ওর নানা নানি থাকতো। ওরা নানাভাবে সাইমার মায়ের পরিচয় নিয়ে অপমান করত, আর মর্জিনার মৃত্যুর জন্য সাইমাকে দায়ী করত। এইসব নানাবিধ কারণে ফয়সলকে নিয়ে সাইমা মায়ের কাছে চলে আসে। ফয়সল ছোট থাকার কারণে চাকরিটা সামলাতে কষ্ট হতো। আবার সাইমার মা বড় মাকে দেখার বাড়িতে কেউ নেই। ওদেরও বয়স হয়েছে। প্রতি মাসে ওর শ্বশুর ফ্ল্যাট থেকে ভাড়াটা নিয়মিত পেত। তারপর এক হাতে ফয়সলকে সাইমা আল্লাহ পাকের অশেষ রহমতে বড় করে তুলেছে। অর্ণবর লেখাপড়া শেষ করে বিয়ে করে সংসারী হয়েছে। ইদানিং মাঝে মাঝে সাইমাকে ফোন দিয়ে খোঁজ নেয়। সাইমার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ফয়সলের ডাকে সাইমা বাস্তবে ফিরে এলো। কি এত ভাবছো আম্মু? তোমাকে ডাকছি এত, কাছে থেকে যেন শুনতেই পারছো না। তোমার চোখে পানি কেন? আবার বাবার কথা ভাবছো? তোমাকে না নিষেধ করেছি? আম্মু, অযথা মন খারাপ করবে না। আমরা বাইতুল মোকাররমে চলে এসেছি। তুই আজ আল্লাহর রহমতে স্বপ্নের দোরগড়ায় পৌঁছে গিয়েছিস। সেই খুশিতে চোখে পানি এসেছে, অন্য কোনো কারণ নয়। কি অসম্ভব জ্যাম হয় এখন! কলাবাগান থেকে এখানে আসতে 2 ঘন্টার উপরে লেগে গেল। ওরা গাড়ি থেকে নেমে বাইতুল মোকাররম থেকে কিছু ইলেকট্রিক্যাল গুডস কিনে নিল। তারপর বাড়ির পথে আবার রওনা হলো। সাইমা গাড়িতে উঠে বলল, তুই কাল আমার সাথে কলেজে যেতে পারবি? মনে হয় পারবো। কাল একটু ফিরে আসি। সাইমা বাসায় পৌঁছে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ল। সকালে খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়ে নিল। তারপর ব্রেকফাস্ট করে ফয়সলকে সাথে নিয়ে কলেজের পথে রওনা হলো। এত সকালে প্রিন্সিপাল ম্যাডামকে দেখে দারোয়ান আক্কাস আলী অবাক হলো। কারণ তখনও রুমগুলো ক্লিন হয়নি। সাইমা অফিস রুমে বসে দারোয়ানকে ডেকে বলল, টিচারদের রুমের দরজাগুলো খুলে দাও, আমি নতুন পর্দা বানাবো। কতগুলো পর্দা লাগবে আমায় দেখতে হবে। সবার কাছেই সাইমা বিষয়টা গোপন রাখল। জানাজানি হলে হয়তো উদ্দেশ্য সফল হবে না। আকাশ রুমের দরজা খুলে দিয়ে চলে গেল। কলেজের রুমগুলো ঝাড়ুদারকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে পড়ল। সাইমা ফয়সলকে সাথে নিয়ে ওনার কাজগুলো সেরে ফেলল। ফয়সল ইলেকট্রিক্যাল কাজ কিছুটা হলেও জানে, তাই সাইমার একটু সুবিধা হলো। ফয়সল ওর কাজ কমপ্লিট করে বাসায় চলে গেল। রাইসা এসে সাইমার সাথে দেখা করে বলল, ম্যাডাম, স্যারের দৌরাত্ম মনে হয় আরও বেড়েছে। স্যারকে বলছিলাম আমি ওনার বিরুদ্ধে নালিশ করব। উনি বলেছিলেন আমি নাকি কিছু করতে পারবো না। রাইসার নারীদের জীবনটা এমনই। সারা জীবন লড়াই করে বেঁচে থাকতে হয়। নিজের অধিকার আদায় করে নিতে হয়। নারীদেরকে মানুষ বলে না, বলে মেয়ে মানুষ। আবার বাসে দেখবে প্রতিবন্ধীদের যেমন আলাদা সিট আছে, তেমনি নারীদের জন্য হাতে গোনা কটা সিট দিয়ে আলাদা সিটের ব্যবস্থা করে রেখেছে। কারণ এই পুরুষ শাসিত সমাজে নারীকে মানুষের মর্যাদায় বসাতে কিছু নষ্ট মানসিকতার মানুষের বাধে। আমাদের লড়াই ওদের বিরুদ্ধে। এই যে আমাকে দেখছো, প্রিন্সিপালের চেয়ারটায় বসে আছি। আমিও জীবনে চলার পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। প্রতিবার নতুন করে শক্তি সঞ্চয় করেছে। আমি সবসময় ভাবতাম হেরে যেতে আমি পৃথিবীতে আসিনি, আমাকে জিততেই হবে। প্রতিটি নারীকে তাই করা উচিত। আর একটা কথা মনে রেখো, যুদ্ধে জিততে হলে 2 পা পেছাতে হয়।
একটু ধৈর্য ধরো, জানো তো অপেক্ষার ফল সবসময় ভালো হয়। রাইসা ম্যাডামের রুম থেকে বের হওয়ার পর ওর মনে ও শরীরে যেন নতুন করে শক্তির সঞ্চয় হলো। এর মাঝে কয়েক মাস কেটে গেল। প্রফেসর হাশেম আবার তার ফর্মে ফিরে আসলো। প্রবাদ আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। ওনার অবস্থাটা সেরকম। আবার নতুন শিকার ধরলেন, কিন্তু আক্রমণ করার সাথে সাথে দরজায় ঠোকা পড়ল। হাশেম বিরক্ত হয়ে দরজা খুলে প্রিন্সিপাল ম্যাডামকে দেখে ঘাবড়ে গেল। ম্যাডাম মোবাইলে হাশেমের অবৈধ কার্যকলাপের ছবি দেখালো, কারণ ওই রুমে সিসিটিভি একটা গোপন জায়গায় বসানো ছিল। সাইমার মোবাইলে কানেকশন ছিল। ম্যাডাম ওনাকে প্রমাণ সহকারে পুলিশের হাতে তুলে দিল। কলেজের চাকরি থেকে বরখাস্ত করা হলো। মেয়েদের নিরাপত্তার সাথে প্রতিটি ক্লাসরুম, টিচারদের রুম, এমনকি পুরো কলেজ ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা হলো। প্রিন্সিপাল সাইমা তার কর্মের জন্য শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেল। মানুষের নীতি আর আদর্শ ঠিক থাকলে প্রতিটি লড়াই সাফল্যের মুখ দেখতে পায়। সমাপ্ত।